আমাকে বলা হয়েছে 1 কোটি টাকা। 1 কোটি থেকে আসছে 70 লক্ষ, 70 লক্ষ থেকে আসছে 5 লাখ, 5 লাখ থেকে আসছে আমাকে 2 লাখ, 2 লাখ থেকে আমি 1 লাখ ভেঙে ভেঙে 15,000 20,000 এইভাবে দিছিলাম। আমার হাজবেন্ডের আসার কথা ছিল 3:30 বা 3:45 দিকে, বাসা আসার কথা। ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে রাত 1:30টার দিকে। তখন আমি বলছি তুমি আমাকে এসে ফোন দিবা। হ্যাঁ, আমি ওর সবকিছু গুছিয়ে রাখছি যে ও আসবে। তখন দেখি আমি ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে ও পাশে নাই। তারপর লাফ দিয়ে উঠছি, উঠে দেখি যে তো তার লুঙ্গির জায়গায় মানে কাপড়ের জায়গায় কাপড় পরে আছে। আমি পরে ফোনটা ধরলাম, ধরে দেখি 6টা বাজে। তখন হচ্ছে কি কুয়াশার জন্য কি গাড়িটা আটকালো কিনা। তারপর আমি ফোন দেওয়ার পরে আমাকে বললো যে ওকে কিডন্যাপ করছে, ওর কাছে মুক্তিপণ বাবদ 1 কোটি টাকা যাচ্ছে। আচ্ছা, উনি তো রাজনীতির সাথে যুক্ত ছিল, পরিকল্পিতভাবে তাকে এটা হতে পারে, আমরা কিছু জানি না, এটা প্রশাসন বুঝবে। আমাদের যতটুকু করার দায়িত্ব ছিল আমরা সেটা করেছি, এখন প্রশাসনের দায়িত্ব যেটা প্রশাসন করবে। আপনারা কাউকে চিনতে পারছেন? না না, সে ট্রেস করতে পারেনি, সে ট্রেস করতে পারেনি, এটুকুন ছিল না। অনেক মানে ওকে ইঙ্গিতপূর্ণ ভাবে কথা বলা হয়েছে, সেটা প্রশাসনিক ভাবে যদি ব্যবস্থা নেয় সেটাই ভালো হবে। আপনার হাজবেন্ডের নামে কোনো মামলা ছিল কি? না না, আমার হাজবেন্ডের সাথে কোনো মামলা ছিল না। এত কিছু হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড রানিং চেয়ারম্যান স্বতন্ত্র থেকে আমাদের কোনো সমস্যা হয়নি, কোথাও না, কোথাও আমরা হ্যারাসমেন্ট বা কিছু হয় নাই আমাদের, আল্লাহর রহমতে। তার মানে আপনারা ভাবতেছেন এটা পরিকল্পিত না অপরিকল্পিত বা আসলে একটা অ্যাক্সিডেন্ট? এটা একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, টেকনিক মানে ওরা মানে কি বলে পরিকল্পিত হতে পারে, এখন আমরা এটা ভাইয়া বলতে পারি না, এটা প্রশাসন বুঝবে। আমরা যেহেতু ডিবির আন্ডারে আসছিলাম, ওনাদের যে সার্ভিস, ওনারা যে ফার্স্ট কাজ করে গেছেন, সত্যি মানে আমার খুবই অবাক লাগছে যে এত মানে আমি খুবই মানে টাকা থেকে শুধু দেখছি ওনাদের কাজগুলো ওনারা কিভাবে করছে আমার সামনে বসে বসে। এই বিষয়ে আপনারা মামলা করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি মামলায় যাবো। আমাকে বলা হয়েছে 1 কোটি টাকা। 1 কোটি থেকে আসছে 70 লক্ষ, 70 লক্ষ থেকে আসছে 5 লাখ, 5 লাখ থেকে আসছে আমাকে 2 লাখ, 2 লাখ থেকে আমি 1 লাখ ভেঙে ভেঙে 15,000 20,000 এইভাবে দিছিলাম, যেন ওদের যেখান থেকে উঠায় আমার স্বামীর হাজবেন্ড মানে আমার হাজবেন্ডের ইতেই দিছে বিকাশে। হ্যাঁ, তো ওর ফোনটা ইউজ করতেছিল ওরা, অন্য কোনো নাম্বার দিয়ে আমাকে ফোন করেনি, তো ওইটা দিয়েই তারা উঠাইতেছিল। তো যেখান থেকে উঠায় সেখান থেকে ওইটা কি ট্রেস ভিডিও কল দিয়েছিল নাকি? না না, আমাকে কোনো ভিডিও কল দেওয়া হয়নি। জানলেন কিভাবে যে সে আমি ফোন করেছি যখন দেখেছি যে আমার হাজবেন্ড বাসায় আসেনি, তখন আমি ভাবছিলাম যে কুয়াশার কারণে হয়তো কোনো সমস্যা হয়েছে, এই জন্যই ফোন করছি। ফোন করার পর আমাকে বলতেছে যে রিতা আমাকে কয়েকজন মানুষ এরকম করে নিয়ে আসছে, আমার কাছে মুক্তিপণ চাচ্ছে। আরে কাকা শীত করে। পান্নু এবং বাচ্চু হালদারের নেতৃত্বে তারা গ্রিন লাইন বাসের গতিরোধ করে এবং তারা জোরপূর্বক গ্রিন লাইন বাসের ভেতরে প্রবেশ করে এবং যাত্রীদের ভয়ভীতি দেখায়। এর এক পর্যায়ে গ্রিন লাইন বাসের সামনের দিকে বসে থাকা আমাদের আজকের এই ভিকটিম, যিনি পটুয়াখালী জেলা সদর উপজেলার একটি ইউনিয়ন যার নাম 14 নং মৌকরণ ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাজী রাইসুল ইসলাম সেলিম, তিনি বসা ছিলেন। তাকে ওই পেশাদার অপহরণকারী চক্রের সদস্যগণ, বিশেষ করে বাচ্চু হালদার এবং পান্নু, তারা তাদের দলবল নিয়ে জোর করে এক প্রকার অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ট্রেনে হিস্ট্রি বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারে তুলে সাথে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল সহ তার যে চক্রের সদস্যগণ তাকে নিয়ে দ্রুত বেগে ওই স্থান ত্যাগ করে এবং গাড়িটিকেও জোরপূর্বক ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে। এই খবর তার পরিবারের সদস্য যখন ভোর রাত্রে পায়, তখন তার স্ত্রী তাকে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তার কিছুক্ষণ পর ওই আমাদের ভিকটিমের মোবাইল হতে তার স্ত্রীর ফোনে একটি ফোন আসে এবং তাকে মুক্তিপণের জন্য আটক করা হয়েছে, একটি অজ্ঞাত স্থানে তাকে রাখা হয়েছে। এই মর্মে তার কাছে প্রায় 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং তাকে তৎক্ষণাৎ নির্যাতন করতে থাকে এবং সেই নির্যাতনের শব্দ এবং তার স্ত্রীকে বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে এবং নির্যাতনের শব্দগুলো তার স্ত্রীকে শোনায় এবং তাকে দ্রুত টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এবং পেশাদার অপহরণকারীরা তাদের কৌশলের অংশ হিসাবে শুধু ভিকটিমের মোবাইলটাই অন করে রাখে এবং তার ওই ফোন দিয়ে বিভিন্ন ধরনের
হুমকি দিতে থাকে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই পরিপ্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী জনাব মোসাম্মদ ফারহানা খানম তিনি ওই রাত্রে এবং দিনে তার স্বজন বা বিভিন্ন জনের কাছ থেকে কোনোভাবে কিছু টাকা জোগাড় করে এবং তাদের দাবি অনুযায়ী অগ্রিম হিসেবে 1 লক্ষ টাকা তার ব্যক্তিগত বিকাশ নম্বরে সেন্ড করতে বলে এবং তিনি বিভিন্নভাবে তার ব্যক্তিগত বিকাশ নম্বরে 1 লক্ষ টাকা জমা করেন, যেটি অপহরণকারী চক্ররা সদস্যগণ বিভিন্ন জায়গা থেকে ক্যাশ আউট করে এই টাকাটি নগদায়ন করে। এর এক পর্যায়ে তারা আরও টাকা দাবি করতে থাকে এবং তাকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়, যার মাধ্যমে এই টাকাটি তার পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে যায়। এক পর্যায়ে তিনি অসহায় হয়ে কেরানীগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন অজ্ঞাত আসামিদের উল্লেখ করে। কেরানীগঞ্জ থানা অভিযোগটি গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করে, কিন্তু থানার পুলিশ ওইভাবে উল্লেখযোগ্য কোনো ফলাফল না আনার প্রেক্ষিতে তিনি এক পর্যায়ে অস্থির হয়ে পড়েন এবং আমাদের ডিবি প্রধান জনাব রেজাউল করিম মল্লিক স্যারের শরণাপন্ন হন। স্যারের নেতৃত্বে এবং স্যারের নির্দেশনায় তৎক্ষণাৎ গত রাত 1 জানুয়ারি রাত প্রায় 10টার সময় তিনি আমার অফিসে আসেন এবং তার এই দুর্ভাগ্যজনক যে দুঃখজনক ঘটনাটি আমাকে বর্ণনা করেন। আমি তৎক্ষণাৎ আমার সহকর্মী, আমার এডিসি মিরপুর জনাব সোনাহার আলীকে বিষয়টি দায়িত্ব দিই এবং সাথে আমাদের সাইবারের টিম এর যারা এক্সপার্ট আছে তাদের শরণাপন্ন হই, সাথে আমাদের যে অভিযানিক দল আছে তাদের সবাইকে আমরা এটি নিয়ে কাজ করা শুরু করি। তো আমরা বিভিন্নভাবে তথ্য প্রযুক্তি সহযোগিতা এবং বিভিন্ন আমাদের পুলিশি যে কিছু কৌশলের কারণে আমরা কিছু ক্লু পাই এবং ক্লুর মাধ্যমে আমরা জানতে পারি যে অপহরণকারী সদস্যগণ এবং অপহরণকারী যে চক্রের যিনি প্রধান তিনি ঢাকাস্থ কেরানীগঞ্জের ধলেশ্বর দক্ষিণ পাড়া এমন নামক স্থানে আত্মগোপন করে আছে এবং ভিকটিমের সম্ভাব্য অবস্থান ধলেশ্বর পাড়ায় আছে। আমরা বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ আমি স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের পুরো মিরপুর বিভাগ এবং তেজগাঁও বিভাগের কয়েকটি অভিযানিক দল, আমি এবং আমার এডিসি সোনার আলীর নেতৃত্বে আমাদের সাইবারের তথ্য প্রযুক্তি সাপোর্ট সংক্রান্ত ভ্যান যেটা আছে সেটি সহ আমরা ঘটনাস্থল এবং যেখানে আমাদের সম্ভাব্য ভিকটিমকে আটক লাগার স্থানের দিকে রওনা হই। আমরা সারা রাত ব্যাপী অভিযান পরিচালনা করি। ওই স্থানের প্রত্যেকটি সম্ভাব্য স্থানে আমরা অভিযান পরিচালনার এক পর্যায়ে আমাদের হাতে 2 জন অপহরণকারী গ্রেপ্তার হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে কিছু তথ্য পাই, যেগুলো আমরা দ্রুত ওগুলো আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণের এক পর্যায়ে জানা যায় যে জনৈক বাচ্চু হালদার নামে একজন ব্যক্তি যিনি ঢাকায় বসে পান্নুকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সময় সময় তিনি তার স্থান পরিবর্তন করছেন। তো আমরা সারাদিন রাত অভিযান করার পরও আমরা প্রায় মধ্য দুপুর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আরও একজনকে মোট 3 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং এক পর্যায়ে আমরা অভিযানে কিছুক্ষণ বিরতি দিই। বিরতি দেওয়ার এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে যে তাকে একটি বাসার বাথরুমের ভেতরে আটকিয়ে রাখা হয়েছে এবং তাকে প্রচণ্ডভাবে নির্যাতন করে আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে। তো আমি আমার সহকর্মী এডিসি সোনাহারকে দ্রুত গতিতে তাকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সংখ্যক আরও বেশি ফোর্স নিয়োগ করে তাকে আমরা উদ্ধারের জন্য পাঠাই এবং তিনি তার অধীনস্থ সদস্যদেরকে নিয়ে এবং আমাদের সেই ডিবির যেটি তথ্য প্রযুক্তি সম্পন্ন যে ভ্যানটি আছে সেটি সহ আমরা ভিকটিমের অবস্থান শনাক্ত করার করতে সক্ষম হই এবং এক পর্যায়ে আমার অভিযানের যে মূল অভিযানের নেতৃত্ব দানকারী এডিসি তার দলসহ তালাবদ্ধ একটি ঘর থেকে তালা ভেঙে বাথরুমের থেকে একেবারে খুব আহত অবস্থা, আপনারা ইতিমধ্যে তাকে দেখেছেন যে তার চোখ সহ আরও মুখের বিভিন্ন স্থানে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত অবস্থায় অত্যন্ত কাতর অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। পরে একেবারে ধরে নিয়ে আসবো